আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই একজন গুণী ব্যক্তিত্ব, একজন গুণী শিক্ষক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার একটি চমৎকার সৃষ্টিকর্মের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। তিনি এত চমৎকার একটি সৃষ্টির সাথে নিজেকে জড়িত করেছেন এবং যুক্ত করেছেন এবং তীর করে একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে হেরিটেজ, বাংলাদেশের ইতিহাসের আর্কাইভ, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে হেরিটেজ আর্কাইভ। আমরা এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড হেরিটেজ আর্কাইভের, এবং সেই হেরিটেজ আর্কাইভের পুরোধা ব্যক্তিত্ব যিনি, সমগ্র এই প্রতিষ্ঠানটির যিনি কর্ণধার, তিনি আছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার। সাথে আছেন স্যারের সহধর্মিণী, সেই সাথে আমাদের এই হেরিটেজ আর্কাইভের ট্রাস্টি বোর্ডের যিনি সাধারণ সম্পাদক, তিনি হচ্ছেন তাহমিনা নাজনীন। তিনি আছেন পেশাগত জীবনে সহকারী শিক্ষক, রাজশাহী কলেজিয়েট স্কুল। স্যারের সাথে কথা বলবো আমরা। আপনাদেরকে আরো শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি কৃষ্টি ভিডিও অনলাইন টিভির পক্ষ থেকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার কেমন আছেন? জি, ভালো আছি। ম্যাম কেমন আছেন? আপনি? অনেক ধন্যবাদ স্যার, ভালো আছি। স্যার, আজকে আমরা যে বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাইবো এবং শুরুতেই যে বিষয়টার অবতারণা করতে চাই, সেটা হচ্ছে এই যে চমৎকার একটা প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন, এটা মানে প্রতিষ্ঠা হলো কবে, সেই শুরুর কথাটা আমরা আপনার কাছ থেকে আগে জানতে চাই স্যার। এটা আসলে 1998 সাল থেকে আমি ভাবছিলাম যে একটা সংগ্রহশালা গড়ে তুলবো। কারণ সে বছর আমি নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল হিস্ট্রি ভিজিট করেছিলাম। ওরাও একটা এরকম সিভিল সোসাইটি আর্কাইভস করেছে। তো আমি ভাবলাম যে আমাদের বাংলাদেশে গবেষণায় বড় সমস্যা হচ্ছে এই তথ্যের অভাব। আমি যখন 80-র দশকে রংপুর জেলার ইতিহাস নিয়ে পিএইচডি গবেষণা করি, তখন আমাকে রংপুরে কাজ করতে হয়েছে, ঢাকায় কাজ করতে হয়েছে, আমাকে কলকাতায় যেতে হয়েছে, অনেক সমস্যা হয়েছে এই তথ্য সংগ্রহ করতে। তো আমি নেদারল্যান্ডসের আর্কাইভসকে দেখে ভাবলাম যে আমি সংগ্রহ করতে পারি কিনা। তো আমি আমার ছাত্রছাত্রীদেরকে বললাম একদিন যে তোমাদের এলাকায় যে সমস্ত স্মরণিকা, বার্ষিকী, লিফলেট, পোস্টার আছে, নিয়ে এসো। তো ছুটির পরে দেখলাম যে অনেকেই নিয়ে এসছে। তখন মনে হলো যে এটা একটা করা সম্ভব। তখন বাসাতে আমি শুরু করলাম এবং আমি প্রথম দেখি সেই শহরে যে পুরাতন কাগজের দোকান, ওই ফেরিওয়ালার বাসা থেকে কিনে নিয়ে যায়। তো আমি সেখানে যে দেখলাম যে প্রত্যেকদিনই বিকেলে সন্ধ্যায় আমি কিছু না কিছু পাই, ওজন করে আমি কিনে নিয়ে আসি। একদিন যেমন আমি সান্তার কলেজের 2 মণ বেশি তার পেলাম, ওরা বিক্রি করেছে। এইভাবে পুরোনো কাগজের দোকান থেকে অনেক সংগ্রহ পেলাম। তারপরে আমি ভাবলাম যে এটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। তখন আমি 2002 সালে হেরিটেজ বাংলাদেশ ইতিহাস আর্কাইভস নাম দিয়ে এটা চালু করলাম। এটা একটা ব্রোশিয়ার করে বিভিন্ন জায়গায় পাঠালাম। তো তারপরে আমার বন্ধু বান্ধব বা আমার পুরনো ছাত্রছাত্রী, তারা তাদের এলাকা থেকে তাদের এই সমস্ত জিনিসগুলো তারা কুরিয়ার করে পাঠানো শুরু করলো। এরপরে 2005-06 সালে বাসার একটা রুম ভর্তি হয়ে গেল। তখন আমি এখানে এই কাজলায় এই জমিটি কিনলাম, 4.5 কাঠা জমি কিনে আমরা দুজন মিলে, আমি, আমার স্ত্রী, তার প্রভিডেন্ট ফান্ড, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে আমরা একতলা বিল্ডিং করলাম। তারপরে 2011 সালে তখনকার মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাহমুদ রাজশাহীতে একটা সরকারি সফরে এসে হেরিটেজ আর্কাইভকে দেখতে এসেছিলেন। তো উনি তখন এই একতলার সংগ্রহ দেখে অভিভূত হয়েছিলেন এবং তিনি আমাকে বললেন কিভাবে সাহায্য করতে পারি। তো আমি তাকে স্পেসের কথা বললাম। তো তিনি কালচারাল ইনস্টিটিউটকে বলে এখানে আমার 3টা ভবন, 3টা ফ্লোর করে দিলেন আর কি। এরপরে আমি দেখলাম যে অনেক ভিজিটর রাজশাহীতে আসলে এখানে আসেন। যেমন প্রথম আলোর নতুন সাহেব একদিন আসলেন, সম্পাদক, জনতা ব্যাংকের তদানীন্তন চেয়ারম্যান প্রফেসর আবুল বারাকাত আসলেন। এরকম অনেক গুণীজন তারা আসা শুরু করলেন। ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সিদ্দিক সাহেব আসলেন, লতিফ সিদ্দিক সাহেব তখন মন্ত্রী ছিলেন, তিনি আসলেন। তো আমার উৎসাহ বেড়ে গেল এবং আমি অনেক জায়গা থেকে সংগ্রহ পাওয়া শুরু করলাম, আমি কেনা শুরু করলাম এবং অনেকের ব্যক্তিগত সংগ্রহ আমাকে দিলেন। যেমন প্রফেসর হাসান আলী হক, প্রফেসর মুনতাসির মামুন, কবি আবু বকর সিদ্দিক, এভাবে তাদের সংগ্রহগুলো তারা বাসায় রাখতে পারছিলেন না, তারা আমাকে দিয়ে দিলেন। এই সংগ্রহগুলো খুবই মূল্যবান সম্পদ। এখানে
কলকাতার অনেক রেয়ার লিটল ম্যাগাজিন আছে, অনেক দুষ্প্রাপ্য গ্রন্থ আছে যেগুলো এখন আউট অফ প্রিন্ট কোথাও পাওয়া যায় না। তো এইভাবে অনেকের ব্যক্তিগত সংগ্রহ এখনো পাচ্ছি, পর্যন্ত 62 জনের সংগ্রহ আমি পেয়েছি। তো আমার বিভাগ, আমার সহকর্মীরা প্রথম দিকে আমাকে খুবই সহযোগিতা করেছে সকলেই, এবং আমার একজন অভিভাবক আব্দুল শিবলি একসময় রাজশাহী ইউনিভার্সিটি পরিবেশে ছিলেন, তিনি শুরু থেকে এটার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আমার রাষ্ট্রীয় বোর্ডের সদস্য ছিলেন, সম্প্রতি করোনায় মারা গেছেন। আব্দুল শিবলি তিনি শুরু থেকে এর সঙ্গে ছিলেন এবং তার সামাজিক অবস্থানের কারণে অনেক জায়গায় তার প্রভাব ছিল। তিনি ইউজিসির মেম্বার ছিলেন, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো তিনি যখন যাকে বলতেন তারাও সাহায্য দিতেন আর কি। তো আমি এখান থেকে একটা জার্নাল বের করা শুরু করলাম, স্থানীয় ইতিহাস নাম দিয়ে লেখক সৃষ্টি করা আমার একটা উদ্দেশ্য ছিল। আর এদের মাধ্যমে সারা দেশ থেকে হেরিটেজের সংগ্রহ আমি পাবো সেই আশা ছিল, এবং দেখলাম যে আশা পূর্ণ হলো। আর এই লেখকরাও তাদের এলাকার অনেক সংগ্রহ তারা পাঠাতেন, বিভিন্ন জেলার সংগ্রহ পাঠাতেন। এইভাবে কিন্তু সংগ্রহ এখানে বাড়তে থাকলো। এখন অনেকেই আমাকে সাহায্য করেন, অনেকে জড়িত আছেন। রাজশাহী ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগের শিক্ষকরা আছেন। আমার এখানে একটা সেমিনার রুম আছে, আপনারা দেখলেন। সেই সেমিনার রুমে মাঝে মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে সেমিনার করি, জাতীয় দিবস উদযাপন করি। সেখানে ঢাকা থেকেও অনেক অতিথি আসেন। তারপর মুতাসির মামুনের সঙ্গে জড়িত আছেন, তিনি অনেক সংগ্রহ সবসময় পাঠান। ঢাকার অনেকেই তার যে সমস্ত পত্রপত্রিকা তারা সৌজন্য কপি পান, তারা সেগুলো আবার একসঙ্গে জড়ো করে কুরিয়ারে আমার কাছে পাঠিয়ে দেন। দর্শক, আপনারা দেখছেন যে এরকম এভাবেই তিল তিল করে কিন্তু একটি সংগঠন, এই প্রতিষ্ঠানটির সংগ্রহশালা বাড়ছে। আমি একটু ম্যামের কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে তাফরিনা নাজনীন ম্যাম, যিনি রাষ্ট্র বোর্ডের সাধারণ সম্পাদক। তো এইটার আগে আমি একটু জানতে চাই যে স্যারের সাথে আপনার পরিচয় কি হলো? স্যারের সঙ্গে পরিচয় আমার পরিবার সূত্রে। যখন উনি ইউনিভার্সিটিতে জয়েন করেছেন তখন আমি ইন্টারভিউ দিতে হয়েছে, সেই সময় ভেবেছি। বিয়ের 4 মাস পরে আমি শুরু করি, 1 মাসে চলে গেছিলাম। তখন থেকে আমি বুঝে নিয়েছি যে কি হবে ভবিষ্যতে। তো দেখলাম একটা পুরো ট্রাঙ্কের মতো দেখলাম। সেখান থেকে অনেক বিচিত্রা বা এই ধরনের পত্রিকাগুলো বের করলেন, কবে যেন এগুলো রেখেছিলেন আর কি। তারপরে দেখলাম ওখান থেকে ওই কিছু কিছু জিনিস কেটে কেটে তারপরে আমি শুধু দেখি। তারপরে দেখতে দেখতে আমার ফিরে আসলাম রাজশাহীতে। তারপরে ধীরে ধীরে এগুলো আমি বুঝে নিলাম যে এরকম কিছু একটা হতে যাচ্ছে। দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসলে পরিচয় পর্ব থেকেই উনি যখন মানে সংসার জীবনে যখনই তিনি প্রবেশ করেছেন, ঠিক সেই মুহূর্ত থেকেই তিনি দেখে গেছেন যে যে মানুষটিকে ঘিরে তার এই সংসারে আসা, সেই মানুষটির শখ, সেই মানুষটির সাধনার জায়গাটা তিনি বুঝে গেছেন, এবং সেটি নিয়েই আমরা পরবর্তীতে আলোকপাত করতে যাচ্ছি। তো সেই কথা রেশ ধরেই জানতে চাইছি যে তখন থেকে আপনি দেখলেন, তখন থেকেই বুঝলেন যে এই যে সংগ্রহগুলো একটু 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 করে, তো এটা আপনার তখন কেমন লাগতো? তখন মানে উনি হয়তো ওগুলো কেন যে সংগ্রহ করতে সেটা আমি প্রশ্ন করিনি তখন অবশ্য কখনো। কিন্তু পরে বেশ কিছুদিন পরে যখন উনি বাইরে গেলেন, প্রথম ইন্ডিয়া গেলেন, তারপরে বিদেশে গেলেন, ইউরোপে গেলেন, তারপরে যে উনি বলছিলেন যে ওখান থেকে দেখে সে মনে হয়েছে যে এটা করা দরকার। তারপরে আমি মানে আমার বাসায় এক সময় আমার একটা বাগান আছে, ছিল আগে বাসায়, আমার নিজের বাসভবনের যে বাসাটা। তো সেই বাসার সামনে আমার বাগান ছিল, পিছনে একটু বাগানের জায়গা ছিল, সবজি বাগান। সেখানে হচ্ছে একটা ওই বাগানের অর্ধেকটা কেটে একটা ঘর করা হলো, টিনশেড। সেখানে সংগ্রহগুলো রাখতে থাকা হলো। তার আগে ছিল আমাদের গ্যারেজের মধ্যে, বাসার গ্যারেজ যেটা, সেই গ্যারেজের মধ্যে রাখা শুরু হলো। গ্যারেজ ভর্তি হয়ে গেল, তারপরে হচ্ছে বাগান কেটে ওই একটা ঘর করা হলো। আস্তে আস্তে সংগ্রহ বাড়ছে। তারপরে কি হলো, এর মধ্যে অনেক সময় হয়তো আমার একটু বিরক্তির কারণে ঘটেছে, এটা বাস্তব। তো তারপর দেখা গেল এত বেশি সংগ্রহ শুরু হয়ে গেল, তখন থেকেই ভিজিটার আসা শুরু করলেন, অনেক ভিজিটার আসতেন।
তো ভিজিটর আসার পরে তখন সেটা টিন শেডের ঘরে ঘরে গ্যারেজ শেষ করে এবং ভিতরে গ্যারেজও ভর্তি, টিন শেডও ভর্তি। সেই সময় দর্শনার্থী আসা কত শুরু সাল হয়? ওটা? 2001 এরকম। 2001 2, 3, 4, 5 এরকম। তো দেখতে মানে প্রতিদিন কোনো সময় নাই অসময় নাই ভিজিটর আসেন, এবং উনি এত এগুলো নিয়ে পাগল ছিলেন যে উনি ওই সাইডটা কখনো চিন্তা করতে পারতেন না যেগুলো আসলে ব্যক্তিগত কোনো অসুবিধা হয় কিনা বা এরকম কিছু ওনার তখন এটা মনে হয়নি। তো এরকম দিনে দিনে দেখা যাচ্ছে কোনো কোনো দিন নাস্তার টেবিলে সেগুলো আমি পরিষ্কারই করিনি হয়তো, এর মধ্যে ভিজিটর আসছে এবং ওই ভিতর দিয়ে যাচ্ছে। তো এটাতে আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত এটা বেশি এরকম একটু হয়ে যাচ্ছে। নাস্তার টেবিল ঠিক হয়নি মানে খাওয়ার পরে সেই সময় দেখা যাচ্ছে আসছেন ভিজিটর দেখার জন্য। তো এই অবস্থাটা যখন চলতে থাকলো তখন ওনাকে আমি কিছু বলতাম না, এই জন্য বলতাম না যে বললে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। সেই জন্য কি করতাম, নিজে নিজেই রান্নাঘরের মধ্যে যে একটু মন খারাপ করে নিতাম একা একাই, মানে ইয়ে হওয়ার জন্য আর কি বলবো একটু রিলিফ হওয়ার জন্য, নিজের সাথে নিজের কথা বলার জন্য। এই জন্য রান্নাঘরের মধ্যে হয়তো ভাবতাম যে কি করা যায়, এটাও ভাবতাম। তারপরে আস্তে আস্তে ওনার সঙ্গে আমি এটা নিয়ে আলোচনা করলাম যে কি করা যায় এটা। তখন উনি একবার বললেন যে আমাদের ডুপ্লেক্স বাসা, তখন উনি বললেন 3 তলায় একটা ফ্লোর করবো কিনা। তখন আমি চিন্তা করলাম যে না, 3 তলায় ফ্লোর করলে এক্সটেনশন করলে আমার বাসার ভিউ নষ্ট হবে। আবার সেই ডাইনিং টেবিল থেকেই দর্শনার্থীদের যাওয়া শুরু হবে। অনেক রকম চিন্তা করতেছে, বাইরে দিয়ে আরেকটা সিঁড়ি করা হবে এরকম। তখন আমি চিন্তা করলাম যে না, এটা হলে বাসা থেকে নষ্ট হয়ে যাবে, শোটা নষ্ট হবে, সুন্দর বাসা। আচ্ছা, তারপরে এই উনি এরকম হয়তো ভাবতেন যে কোথাও জমি পাওয়া যায় কিনা। এক সময় আমরা একটা জমি পেলাম, সেটা একটু দূরে, কাপাসিয়া একটু দূরে এখান থেকে। তো ওইখানে এমনি নিরিবিলি রাস্তার ধারে জমিটা, ওখানে আর্কাইভ করার জন্য কিনা ওটা। তো বলতে গেলে আমরা দুজন মিলে কিনলাম, টাকা দিয়ে পড়ে আর কি। তো কেনার পর এটা দেখা গেল যে ওটা চিন্তা করলাম আমরা যে ওটা যদি করা হয় তাহলে সবাই যেতে পারবে না, দূরে সব থেকে দূরে, গাড়ি ছাড়া সাধারণরা যেতে পারবে না। তখন হঠাৎ করে আমরা এই জমিটার সন্ধান পাই। তো তখন আমরা এই জমিটা একটু কষ্ট করে হলে রাখি কিনে নিয়েছি। তারপরে থেকে বলতে পারেন যে আমাদের শান্তি হয়েছে। আমার প্রতিষ্ঠান একটু একটু করে দাঁড়ানোর পথে, একটু একটু করে এগিয়ে যাওয়ার পথে স্বপ্ন বোনা শুরু হলো কিন্তু এখান থেকেই। আচ্ছা, এরপরে এই যে স্যারের কাছে একটু আসতে চাই যে এখন বর্তমানে কি কি সংগ্রহ রয়েছে, একটু সংগ্রহশালা সম্পর্কে। আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের উপকরণ সংগ্রহ করা, যেগুলো গবেষণায় লাগে কিন্তু আমাদের লাইব্রেরিগুলো সংগ্রহ করে না। যেমন বিদেশে করে লিফলেট, পোস্টার, স্মরণিকা, বার্ষিকী, ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান, কার্ড, এগুলো করে না। তো আমি এগুলো করা শুরু করলাম। আমার এখন প্রায় 5000 পোস্টার আছে, 5000 লিফলেট আছে, অসংখ্য কার্ড আছে, কয়েক হাজার স্মরণিকা, বার্ষিকী। একটা স্কুলের শতবর্ষ হচ্ছে, তার একটা স্মরণিকা বেরোচ্ছে, সেখানে ওই স্কুলের ইতিহাস থাকে, স্মৃতি কথা থাকে, কিন্তু এটা সংগ্রহ করা হয় না। তো আমি সারা বাংলাদেশে এই সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসার যে প্রতিষ্ঠা বার্ষিকী যে স্মরণিকা সেগুলো সংগ্রহ করছি। আমি কলেজ স্কুলের ম্যাগাজিন সংগ্রহ করছি। এটা হলো। তারপরে আমি ঠিক করেছি যে এটা একটা স্থানীয় ইতিহাসের আর্কাইভস হবে, যেখানে জেলাভিত্তিক যে বই পুস্তক বের হয়, স্মরণিকা, বার্ষিকী, কত বের হয়, প্রত্যেক জেলা থেকে বের হয়, সেগুলো সংগ্রহ করবো। এখন আমার 64 জেলার এই সংগ্রহ আছে, জেলা উপজেলা গ্রাম ভিত্তিক বই পেয়ে গেছে, এখনো সেগুলো সংগ্রহ আসছে। আমার এখানে জীবনী বই আমি সংগ্রহ করি, জীবনী, আত্মজীবনী প্রায় 3200 জীবনী বই আছে, বঙ্গবন্ধু জীবনী বই প্রায় 540টা আছে। আর আমি করি সাময়িক পত্রিকা, যেটা প্রথম শুরু করেছিলাম, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, লিটল ম্যাগাজিন আর গবেষণা জার্নাল। এগুলো প্রায় আমার 2800 শিরোনামের অনেক হাজার কালেকশন এখানে আছে। এক পর্যায়ে আমি থিসিস সংগ্রহ শুরু করলাম, যে কলকাতায় থিসিস হচ্ছে, তো ওটা তো আমরা এখানে কখনো আসবে না, কিন্তু ওটা পরীক্ষণের জন্য আমার এখানে এক্সামিনারদের কাছে আসে। তো আমি থিসিস সংগ্রহের কথা ভাবলাম যে এই থিসিসগুলো তো খুব গুরুত্বপূর্ণ উপাদান হবে গবেষণার। তো বিশেষ করে বাংলাদেশের বাইরের যে থিসিসগুলো সেগুলো তো এখানে পাওয়া যায় না, কিন্তু ওগুলো পরীক্ষণের জন্য এখানে অনেক এক্সামিনারদের কাছে। আমি অনেক এক্সামিনার।
তো আমি সেজন্য অনেকের কিছু সংগ্রহ করলাম, সংগ্রহ করা শুরু করলাম এবং এখন পর্যন্ত 500-ও বেশি, প্রায় 540টি সংগ্রহ আছে। এরপরে অনেকের ব্যক্তিগত সংগ্রহ, যেমন হাসান আজিল হক, এদের সংগ্রহগুলো আমি যখন যোগাযোগ করলাম তখন তারা আমাকে দিয়ে দিলেন এবং অনেকে একটা পর্যায়ে এসে তারা কিন্তু বাসায় রাখতে চান না, কেউ কোথাও যেতে চান না, আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান ছিল নিতেও চান না। তো সেগুলো আমি নেওয়া শুরু করলাম এবং দেখলাম যে অনেক রেয়ার জিনিসগুলো আছে। এখন তো 62 জনের সংগ্রহ পেয়েছি কম বেশ, কারো কাছে 100 হবে, কারো কাছে কম হবে, কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ দুষ্প্রাপ্য জিনিস আমাদের রয়ে গেছে। তো আমার মোটামুটি ভাবে এখানে যারা এখন আসেন, আমি তো সাধারণ পাঠককে এখানে করি না, যারা গবেষণা করে, তো ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী হতে পারে, যাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, যারা এমপিপিএইচডি গবেষণা করছেন, তারা এখানে আসেন। এবং যারা রাজশাহীর বাইরে থেকে আসেন, রাজশাহীর বাইরে থেকে, আমি তাদের থাকার সুবিধার জন্য এখানে 3 তলায় 2টো রুম করেছি গেস্ট রুম, সেখানে তারা থেকে এখানে পড়াশোনা করতে পারে। এবং দেখছি যে অনেক ইউনিভার্সিটি শিক্ষকরা এখন আসছেন গবেষণা করতে, তথ্য সংগ্রহ করতে, তারা সেখানে থাকছেন এবং থেকে তথ্য সংগ্রহ করছেন। কলকাতা থেকেও বেশ কয়েকবার এসে তারা থেকে গবেষণা সংগ্রহ করে গেছেন। এটা হলো অনেকের এখন এভাবে পত্রপত্রিকাও মাঝে মাঝে ফিচার হয়েছে, যার ফলে গবেষণার জন্য এখন অনেকে আসছেন। এবং যারা ঢাকা থেকে আসেন তাদের খুব শিডিউলও এখন অনেক সময় কেটে দরকার কি আছে দেখার জন্য, তো সেরকম অনেক ব্যক্তিত্ব আসছে। স্যার, আমি একটু ম্যামের কাছে যেতে চাই। এই যে আপনি প্রথম দিকে একটু বলেছিলেন যে প্রথম একটু বিরক্তি এসেছিল, কিন্তু পরে আমি যখন এটা দর্শক, আমি যখন এই পুরো এটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, তখন যে মায়া, যে আবেগ, যে ভালোবাসা আমি দেখেছি, সেই অনুভূতিটুকু এখন একটু ব্যক্ত করবেন যে এটা কিভাবে তৈরি হলো। উনি বললেন যে একটা ছোট ঘর থেকে শুরু হয়েছে, ছোট ঘরটাকে এত বড় করা আসলে অনেক কঠিন। তা আমি বলবো যে ওরা একাই প্রাপ্য এই ক্রেডিটটা আর কি। তো যাই হোক, আমি কিছু সাহায্য করেছি হয়তো, তো অত উদার হয়তো আমি না ওনার মতো, তারপরে আমার সাধ্য মতো আমি করেছি। যেমন আমি কোথাও গেলে তখন আর কি, তখন আমি যখন কোথাও যেতাম তখন আমি তো কি একটু দেখি তো লাইব্রেরি বা দোকান, বইয়ের দোকান বা এরকম কিছু পাওয়া যায় কিনা দেখি একটু। তো বেশি কিছু না হলে একটা দুটা মনে করতাম যে এটা হয়তো বা ওখানে রাখলে রাখা যায়, তা আমি চেষ্টা করতাম ওগুলো আনার। তারপরে হচ্ছে আমার নিজের মানে ব্যক্তিগতভাবে আমি ওই যে কিছু সংগ্রহ করা আমারও একটু পছন্দের ব্যাপার আর কি। যেমন মাটির জিনিসপত্র আমি যা পেতাম তাকে সুন্দর করে রাখার চেষ্টা করতাম, বাসাতেই করি এখন। তারপরে বিভিন্ন দেশে গেলে, অন্যান্য জায়গায় গেলে, সেখানকার সমুদ্রে গেলে সেখানকার ঝিনুক পাথরের উপরে এসে রাখারও আমার একটা ইয়ে আছে আর কি। তো উনি এক সময় বললেন, তোমার মাটির ইয়েটা এত সুন্দর, আমার তো ওখানে একটু রাখতে ইচ্ছা করে। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাও এটা। হ্যাঁ, এই যে শুরু হলো, এই শুরু হওয়া থেকেই কিন্তু একটু 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 করে আজকের এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানে এই যে হাতের ছোঁয়া, হৃদয়ের ছোঁয়া এবং ভালো লাগা, ভালোবাসায় কিন্তু তারা একসাথে এক সুসংবদ্ধভাবে সেই সমষ্টিক একটা প্রতিষ্ঠান আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং যেখানে এসে বিভিন্ন যারা এখন গবেষণার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, তারা উপকৃত হচ্ছেন। আমি এই বিষয়টা নিয়ে একটু স্যার বলবো যে তারা কিভাবে জানতে পারছে যে এরকম একটা আর্কাইভস আছে এবং সেখানে গেলে আমি গবেষণার কিছু কাজ পাবো। বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ আছে, সেই সমস্ত বিভাগের সকল শিক্ষক কিন্তু জানেন যে এখানে সংগ্রহ হচ্ছে এবং তাদের মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়েও এই বিষয়ে আলোচনা হয়। তো তারা যারা গবেষণা করান সেই সুপারভাইজাররা তার ফেলোদেরকে বলেন যে ওখানে যাও, তথ্য সংগ্রহ করে নিয়ে আসো। এভাবেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক তারা এখানে আসছেন তথ্য সংগ্রহ করার জন্য। আজকেও আমি দেখলাম যে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে ফোর্থ ইয়ারের ছাত্র এসছে রংপুরের উত্তরবঙ্গের মঙ্গানে কাজ করার জন্য, তার শিক্ষকরা এখানে পাঠিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই গবেষণা করছেন। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের যে গবেষকরা আছেন যারা জানেন তারাও করছেন। অনেকে পত্রিকায়, বিভিন্ন পত্রিকায়, দৈনিক পত্রিকায় তারা জেনেছেন।
আর আমি অনেক সময় যেটা করি, একটা ব্রোশার তৈরি করে আমি হয়তো কয়েকশো কপি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম, সেটাও মাঝে মধ্যে আমি করি, সেভাবে হচ্ছে। তো আমি আরেকটা সেকশন করেছি এখানে পারিবারিক আর্কাইভস নাম দিয়ে, একটা পরিবারের যে সমস্ত জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেগুলো মানুষকে উদ্বুদ্ধ করা যায় আপনার এগুলো ফেলে না দিয়ে সংগ্রহ করবেন। তো এটা আমি এখানে করছি, একটা রুম আমি আলাদা করে করেছি, এবং সেখানে অলরেডি অনেক বিলুপ্ত জিনিস যেটা আপনার পাওয়া যায় না, দেখা যায় না, যেমন একটা সাইক্লোস্টাইল মেশিন, টাইপরাইটার, তারপর পুরোনো টেলিফোন সেট, হ্যাজার হ্যারিকেন কুপি, এই সমস্ত পরিবারে ব্যবহৃত হতো, অনেক বিয়ের শাড়ি পুরোনো 50 বছর আগেকার, সেগুলো আমি সংগ্রহ করছি, নাম দিয়েছি হেরিটেজ আর্কাইভস, হেরিটেজ পারিবারিক আর্কাইভস। এবং এটা দেখলাম যে অনেকে এটা পছন্দ করছে, তারা ভাবছে যে হ্যাঁ আমরা তো অনেক কিছু নষ্ট করেছি, তাদের কিছু নিদর্শন রাখা দরকার, সেইভাবে কিন্তু তারা উদ্বুদ্ধ হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন এবং এতক্ষণ শুনছিলেন স্যারের কাছ থেকে যে কিভাবে এই যে সংগ্রহশালা এবং এই যে হেরিটেজ আর্কাইভস, এবং আপনাদেরকে একটি তথ্য দিতে চাই যেটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র, এখন পর্যন্ত প্রথম এবং একমাত্র বাংলাদেশের ইতিহাস নিয়ে একটি আর্কাইভস, যেখানে আমি দেখেছি, আমার দেখা, যেখানে সেই অনেক রাজনৈতিক পোস্টার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সচেতনমূলক পোস্টার থেকে শুরু করে, যিনি বলেন যে প্রায় 5000 সংগ্রহ রয়েছে, এবং অনেক নান্দনিক এবং অনেক ঐতিহ্যমূলক, যেগুলো এখন পর্যন্ত আসলে আমাদের প্রজন্ম, আমি আমার কথা ধরেই বলি যে আমাদের প্রজন্মও কিন্তু সেগুলো দেখেনি। যেমন আমি দেখেছি কলের গানের যে রেকর্ড, আমরা শুনে এসেছি যে একটা সময় কলের গান বেজেছে, সেই রেকর্ডটাও আমি সেখানে, ওটাকে কি যেন গ্রামোফোন বলতো বোধহয়, রেকর্ড, হ্যাঁ গ্রামোফোন সম্বন্ধে বলা হতো, সেটা কিন্তু আমি আজকে দেখলাম এই হেরিটেজে এসে। তো স্যারের কাছ থেকে শেষের দুটি কথা আমি জানতে চাই, স্যার একটু বলবেন, আপনি শেষ যে দুটি কথা বলতে চাইছিলেন স্যার সেটা। এই প্রতিষ্ঠানকে রক্ষা করা দরকার, এটা আরো সমৃদ্ধ করা দরকার, সেজন্য যারা ইতিহাস সচেতন সকলেরই দৃষ্টি দিতে দেওয়া দরকার। আমরা একটা ট্রাস্ট করেছি, ট্রাস্ট দ্বারা পরিচালিত, আমরা আর্থিক কোনো উৎস নেই, অনেকে দেখেছি তারা স্বতঃস্ফূর্তভাবে টাকা পাঠান। আমি যে কথা বলতে পারি, যেমন প্রফেসর শিল্পীর কথা বললাম, প্রফেসর মোহাম্মদ শাফি আমার কলেজ ছিলেন, তিনি সবসময় যাদের তার বন্ধু বান্ধবের কাছে কিছু টাকা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেন। আমার পুরনো ছাত্রছাত্রী অনেক আছে যারা এখন হয়তো গভর্নমেন্ট কলেজে ভালো জায়গায় আছে আর কি, তারাও মাঝে মধ্যে সাহায্য করেন। তো এইভাবে হয়, আমি সেইভাবে সরকারি কোনো অনুদান আমি আবেদন করি, সেভাবে পাইনি, কিন্তু অনেকে এখানে দেখতে এসে, যেমন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা একবার আসলেন পরিবার বাবু, তিনি দেখে যেয়ে বললেন যে আপনাকে দরখাস্ত করেন, কিছু টাকা দেবো। কবি আসাদ মান্নান এখানকার বিভাগীয় কমিশনার ছিলেন, এখন পিএসসি মেম্বার, তিনি আমাকে বললেন যে তিনি অনুদান দিতে চান, অবকাঠামো যেটা ফান্ড আছে। এইভাবে একজন তখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আবুল বাকার সাহেব, প্রফেসর ইকোনমিক্সের, তিনি এটা দেখে যে একটা অনুদান পাঠিয়ে দিলেন। প্রথম আলো সম্পাদক নজরুল আহমদ সাহেব এটা দেখে যে অনুদান দিলেন। লতিফ সিদ্দিকী সাহেব তখন মন্ত্রী ছিলেন, তিনি নিয়মিত একটা মাসিক টাকা দিলেন, আমার যে কর্মী আছে তাদের সম্মানী দেওয়ার কাছে হয়ে যেত। এরকম ভাবে মাঝে মধ্যে আমি একজন বা দুইজন আমি এরকম ব্যক্তি পাচ্ছি যে যাদের আর্থিক অনুদান দিয়ে এটা চলে যাচ্ছে। এখানে তো কোনো অতিরিক্ত ব্যয় আমরা করি না, আমাদের ভলান্টিয়ার, যেটা আমি ভলান্টিয়ার করি, ওদের সম্মান দিয়ে খুবই দর্শন। এখানে 7-8 জন এখানে নিয়মিত কাজ করে, এটা প্রত্যেকদিন কিন্তু সকাল 9টা থেকে দুপুর 1টা, এটা হলো পাঠকদের জন্য, গবেষকদের জন্য মুক্ত, আর আমাদের নিজস্ব কাজের জন্য আমরা আবার বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত এখানে। এই আর্কাইভস সম্বন্ধে প্রকাশনার কাজও করছে স্যার। আর্কাইভস থেকে একটা নিয়মিত জার্নাল বের হয়, ওর নাম স্থানীয় ইতিহাস জার্নাল। এটা হচ্ছে জেলাভিত্তিক যে কোনো বিষয়। আমরা এই পর্যন্ত 23টি সংখ্যা বের করেছি। 23 নম্বর সংখ্যাটা হচ্ছে মুজিববর্ষ সংখ্যা। বঙ্গবন্ধুদের বিভিন্ন জেলা গিয়েছেন, জনসভা করেছেন, সেই সমস্ত বঙ্গবন্ধুর যে বিভিন্ন জেলায় মূল্যায়ন তৈরি হয়েছে, তার যে স্মৃতি সংরক্ষণ হচ্ছে, তাকে নিয়ে স্মরণিকা বের হচ্ছে, এই সংক্রান্ত 32টি প্রবন্ধ নিয়ে প্রায় 470 পৃষ্ঠার এই সংখ্যাটি বের হয়েছে। আগামীতে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক জেলা ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা একটা সংখ্যা বের করব। অলরেডি 8ম সংখ্যাটা আমরা বের করেছি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ নিয়ে। তো এখানেও আমরা অনেক লেখক সৃষ্টি করতে পারছি।
এই যে 23টি সংখ্যায় প্রায় যদি বলি প্রায় 300 জন লেখক আমরা লেখা পেয়েছি। এর মধ্যে অনেক আছেন প্রথম এখানে লিখেছেন এবং তারপর তারা আস্তে আস্তে লেখা তাদের হাত তারা লিখতে পারছেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আমরা শুরু থেকেই দেখছি যে আমরা আছি হেরিটেজ আর্কাইভস বাংলাদেশের ইতিহাস নিয়ে, যে আর্কাইভস একমাত্র বাংলাদেশে যে সেই 70 দশক থেকে তারও আগে থেকে অনেক পুরনো কিছু সংগ্রহ নিয়ে একজন মানুষ যিনি ভেবেছেন এই ভাবনাটাকে একটা প্রতিষ্ঠানের রূপ দিতে পেরেছেন। আমরা সেই স্যারের কথা শুনলাম এবং আমরা তো সবসময় বলি যে কোনো কালে একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই লক্ষ্মী নারী যিনি এই ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক এবং তিনি নিজে একজন কর্মজীবী মহিলা, তাদের এই যে যুগলবন্দির যুগল যেই সাধনায় আজকের এই প্রতিষ্ঠান। আপনারা চাইলেই আসতে পারেন এই আর্কাইভসে এবং এখানে সাধারণ দর্শনার্থীদের জন্য যেটি বলা হয়েছে যে সাধারণ দর্শনার্থীদের জন্য হয়তো উন্মুক্ত নয়, কিন্তু আপনারা চাইলে যদি কেউ আগ্রহ প্রকাশ করেন নিশ্চয়ই আপনারা বিমুখ হবেন না। এরকম একটি সুন্দর প্রতিষ্ঠানের সাথে এসে নিজের জ্ঞান অর্জন করাটাও কিন্তু সৌভাগ্যের বিষয়। আপনাদের জন্য উদাত্ত আহ্বান রইল, আসুন আপনারা এরকম একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন, এরকম একটি ইতিহাসের সাথে নিজেকে সম্পৃক্ত করুন, জানুন নিজের। আর যারা গবেষণার জন্য যারা কাজ করছেন তাদের কাছেও এই আহ্বানটুকু রইল যে নিজেদের জ্ঞানটুকুকে আরো সমৃদ্ধ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই পিস টিভি অনলাইনের অনলাইন টিভির সাথেই থাকবেন এবং এই পিস টিভি অনলাইন টিভি এই যে ঐতিহ্য অর্থাৎ বিশ্বজুড়ে বাংলাকে ছড়িয়ে দেওয়ার যে কাজ করছে, আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন।